এবারে আমি এই রিয়ারই আরেকটা ইনসিডেন্ট বলি। রিয়া যখন ভীষণ ছোট তখন ওর না একটা ড্রিম আসতো, তো সেই ব্যাপারে আজকে আরেকটা ইনসিডেন্ট শেয়ার করি। আমি একসাথেই রিয়ার ঘটনা দুটো বলে দিও, আমাকে দুটো ইনসিডেন্ট পাঠিয়েছে, তো এই ইনসিডেন্টটা তো বললাম, আর একটা ঘটনাও বলি। রিয়ার বাড়িতে ওরা বাবারা ওদের 5 ভাই, তো ওদের বাড়িতে কোনো মেয়ে নেই, তো ওদের বাড়িতে প্রথম হচ্ছে রিয়া অনেক বছর পর, বলে না যে বাড়িতে যদি কোনো কন্যা সন্তান আসে তাকে সবাই মিলে পুরো তুলোই করে ট্রিট করে, তো রিয়া ওরকমই একজন ছিল যে মানে অত বছর পর বাড়িতে একটা কন্যা সন্তান আসছে মানে একটা বিরাট ব্যাপার। তো ওকে নিয়ে সবাই ভীষণ এক্সাইটেড ছিল, বাট ও প্রিম্যাচিওর হয় এবং যার জন্য ওর মাঝখানে সিচুয়েশন, ওকে যখন নিকুতে রাখা হয়েছিল তখন ও প্রচণ্ড মানে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময় ও কাকু একদিন পুলিশ স্টেশনের পাশে, দেখবে অনেক সময় কালী মন্দির থাকে, তো কাকু ওইরকম পুলিশ স্টেশনের পাশে একটা কালী মন্দিরের সামনে একদিন বসে মানে ভীষণ আছাড়ে পাছাড়ে কাঁদছে যে আমার মেয়েটা যেন কোনোভাবে বেঁচে যায়। এবার বাকি সবাই এসে সান্ত্বনা দিচ্ছে, বলছে তুই মাকে ডাক, এক মনে মাকে বল, দেখবি সব ঠিক হবে, সব ভালো হবে। তো কাকু বলছে হোক হোক, যদি সব ভালো হয়ে যায় তো আমি দরকারে জোড়া পাঠা বলি দেবো আমার মেয়ের নামে, কিন্তু আমার মেয়েটা ভালো হয়ে যাক, আমার মেয়েটা বেঁচে যাক। হ্যাঁ, আমার এত বছর পর কোল আলো করে আমার মেয়ে এসছে, তার আগে কিন্তু দাদা আছে, মানে ছেলে আছে, কিন্তু ওনার ছেলের থেকেও মেয়ে অনেক বেশি ফেভারিট, তো মানে মেয়েকে উনি হারাতে পারবেন না কোনোভাবেই, তো কোনোভাবেই মানে মেয়েটা আমার বেঁচে যাক, মেয়েটা আমার বেঁচে যাক। তো এরকম বলতে বলতে খুব কান্নাকাটি করতে করতে এবার হঠাৎ করেই মানে ওখান থেকে নার্সিংহোম থেকে খবর যায় যে মেয়ে একদম আবার আস্তে আস্তে রিকভার করতে স্টার্ট করেছে এবং বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তো সেই বেবি আস্তে 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 বড় হলো, পুরো তুলোই করে মানুষ। রিয়া আস্তে আস্তে এখন তো অনেক বড় হয়ে গেছে, তো ওর যখন আস্তে আস্তে 11-12 বছর হলো, তো সেই সময় থেকে হঠাৎ ও একটা স্বপ্ন পাওয়া শুরু হলো। হ্যাঁ, ও হঠাৎ করে স্বপ্ন দেখছে যে মা কালী এরকম খাড়া নিয়ে ওর দিকে তেড়ে যাচ্ছে এবং ও দৌড়াচ্ছে, তার পেছনে মাও দৌড়চ্ছে এইরকম। এবার আস্তে আস্তে ওর এমন হলো যে ও কালী ঠাকুরকে ভয় পেতে শুরু করলো, মানে ও তো কালী ঠাকুরের ওইরকম একটা বিভৎস ভয়ঙ্কর রাগী মূর্তি দেখেছে, ও তো কখনো তাকে শান্ত বা ভালোভাবে মাতৃসুলভভাবে দেখেনি। তো ওর না আস্তে আস্তে কালী ঠাকুরের উপর একটা অদ্ভুত ভয় ভীতি জন্মে গেল যে এটা কি হচ্ছে, ও প্রচণ্ড ভয় পেতে থাকে। তো ওইরকম কালী ঠাকুর একদম খাড়া হাতে ওর পেছনে পেছনে এরকম দৌড়াচ্ছে, ও দৌড়চ্ছে। এই স্বপ্ন দেখতে দেখতে আস্তে আস্তে ও শুনতে পাচ্ছে যে মা পেছনে দৌড়চ্ছে আর বলছে যে তুই দিলি না, ভুলে গেছিস, তুই দিলি না, ভুলে গেছিস। তো এই কথাগুলো ও বাড়িতে শেয়ার করতো, তো কাকু কাকিমা শুনতো, বুঝতে পারতো না কেন কি। তো মাঝখানে পুরোহিতকে গিয়েও জিজ্ঞাসা করেছে, পুরোহিতও বলছে না এই তো হওয়ার কথা না, কেন এরকম হচ্ছে, কি আপনারা কিছু ভুলে গেছেন। তো ওরাও মনে করতে পারছে না কি ব্যাপার, কি হয়েছে। তো তখন একদিন ওর দিদা এসছে বাড়িতে, তো ওর দিদা খুব ভালো করে ঠান্ডা মাথায় ধরে বসিয়ে বলছে কি, এই তোমরা ভালো করে ভেবে বলো তো, ওর বাবা মাকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি মেয়েটা যখন অসুস্থ ছিল বা কখনো কোনো সময় ওর জন্য স্পেসিফিক্যালি ওকে উৎসর্গ করে বা ওর নামে পুজো দেবে বলে কোথাও কোনো কমিটমেন্ট দিয়েছো বা কোথাও মা কালীর কাছে কিছু মানত করেছিলে? ওর বাবা তখন অনেক ভেবে চিন্তে বলছে আরে মানত তো ঠিক করিনি, কিন্তু হ্যাঁ মানে সেই সময় যখন ওর ফোনটা এলো তার আগে যখন ওর ভীষণ ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি না ওই পুলিশ স্টেশনে তখন আমার পোস্টিং ছিল, ওর পাশের কালী বাড়িতে বসেছিলাম। তো আমি বলতে না মানে উনিও না অতটা সিনসিয়ারলি ব্যাপারটাকে কিন্তু করেননি যে মানে আমি মানত করছি মাগো তুমি করে দাও না, মানে কথার ফ্লোতে চলে এসেছে ওনার, হ্যাঁ আমার মেয়েটা ভালো হয়ে গেলে তো আমি জোড়া পাঠা বলি দিয়ে পুজো দেবো, আমার মেয়েটা শুধু ভালো হয়ে যাক, মানে একটা ফ্লোতে বলে ফেলেছেন উনি কথাটা। এরকম নয় যে মা তুমি আমার ভালো করে দাও, আমি তোমার জোড়া পাঠা বলি দিয়ে পুজো দিয়ে যাব। মানে হয় না আমরা যখন প্রচণ্ড প্যানিক থাকি, যখন আমরা প্রচণ্ড টেনশন করি, তখন আমরা কে কি বলছি আমাদের নিজেদেরই মাথায় থাকে না, যেটা মনে আসছে যেটা মুখে আসছে বলে দিচ্ছি। তো তখন উনি বলছেন যে আমি তো অত ভেবে বলিনি, কিন্তু আমি জাস্ট এমনি বলে ফেলেছিলাম যে হ্যাঁ আমার মেয়েটা জাস্ট কোনোভাবে ঠিক হয়ে যাক, আমার মেয়ে ঠিক হয়ে গেলেই আমি জোড়া পাঠা বলি দেবো। তো তখন ও দিদা বলছে যে এই তো এটাই তোমাদের
সমস্যা, তোমরা কাজটা বাগিয়ে নাও, তারপরে আর সবই ভুলে যাও, ঠিক আছে? তুমি এত টেনশন করতে হবে না, যখন তোমার মনে পড়ে গেছে তুমি যাও ওই যে মন্দিরে তুমি এটা বলেছিলে সেই মন্দিরেই তোমরা একদম সত্তর গিয়ে ওকে নিয়ে গিয়ে জোড়া পাঠা বলি উৎসর্গ করে পুজো দিয়ে আসো। তো ওরা তারপর তাই করে এবং তারপর থেকে রিয়া একদমই ওই স্বপ্নটা দেখা বন্ধ হয়ে গেছে এবং আস্তে আস্তে না বলে যে আমি মার প্রতি যে আমার ভয়টা ছিল সেটাও কেটে গিয়ে এখন সেটা ভক্তিতে ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু প্রথমে ও ভীষণ ভয় পেত ছোটবেলায় কালী ঠাকুর দেখলে, মানে ও কালী ঠাকুরকে যে বলছে আমি কি রাগী রূপে যে ওনাকে দেখেছি দিদি তোমাকে সেটা আমি বলতে পারবো না, আমি দেখেছি উনি প্রচন্ড রাগী এবং সে রুদ্ধশ্বাসে আমার পেছনে দৌড়াচ্ছেন খাড়া হাতে, ভীষণ ভয় পেত। বেশ, তো আমার এই দুটো ইনসিডেন্টই খুব ভালো লেগেছিল, আমি ভাবলাম তোমাদের শেয়ার করি। এবারে তাহলে একটা হোটেলের গল্প বলা যাক, একটা হোটেলের ইনসিডেন্ট শেয়ার করি। স্নেহাও আমাকে কদিন আগে একটা হোটেলে গেছিল ওরা, তো সেখানকার ইনসিডেন্ট পাঠিয়েছে, কিন্তু স্নেহার আগেও যে পাঠিয়েছে তাহলে আমি মানে সেটা যদি না বলি আবার সে রেগে যাবে, তো স্নেহারটা থাকলো পেন্ডিং, ওটা আমি আবার বলবো সময় করে। ওটাও একটা হোটেলের স্টোরি। মনশীষ আমাকে অনেক দিন আগে পাঠিয়েছে ঘটনাটা, মনশীষ ঘোষ, তো ওর আগে আমি ইনসিডেন্টটা বলিনি। ওরা হচ্ছে তোমার 2016-তে 2016-এ ওরা নৈনিতালে গেছিল এবং নৈনিতালের ওখানে মানে ওরা পুরো একটা ফ্যামিলি ট্রিপ করছিল, ওর ঠাকুমা ছিল সাথে, মা বাবা আর ওরা 3 ভাই, ঠিক আছে? তো ওরা পুরো ফুল ফ্যামিলি গেছে ওখানে। কৌশানীতে ওরা একটা হোটেলে চেক ইন করে, তো সেখানেই ওদের সাথে একটা রাত্রেবেলা ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেটাই আমি আজকে বলবো। আচ্ছা, মাও শুনলো পুরোটা, রিয়া নাথ লিখছে। ওকে, থ্যাংক ইউ ফর জয়নিং রিয়া। আমি জানি না আসলে এই ইনসিডেন্টগুলো মানে তুমি তো বলেছিলে যে আমি আন্টিকে শোনাবো না, কিন্তু তুমি শুনিয়েছো, আন্টি কিভাবে অ্যাকসেপ্ট করছেন আমি জানি না, তবু বলবো যে আন্টি বললাম হয়তো ইনসিডেন্টটা সবার সাথে শেয়ার করলাম, হয়তো তোমার কিছুটা হালকা লাগবে, তোমার পারমিশনেই বলেছি অ্যাট অল, বাট ঠিক আছে, তুমি কষ্ট পেও না। হোটেল মানেই হচ্ছে ভূত, একদম একদম। চলো ঠিক আছে, তো এবার 3 নম্বর গল্পে যাওয়া যাক। আজকে পুরো কলেজ গার্ল লাগছে তোমায় দিদি ভাই। ও মাই গড, গার্গী চক্রবর্তী লিখছেই আমি কলেজ গার্লি রে, আমার বয়সটা কেন বাড়াচ্ছিস তোরা, এরকম করিস না। আমাকে তো কেউ বলে না, তুই যে বললি এটাই আমি খুশি হলাম। ঠিক আছে, আজ আর লাইভে থাকা হবে না, বাড়িতে ইলিশ মাছ এসেছে, ওগুলো বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে দুটো পাঠিয়ে দে, তাহলে তোকে লাইভ থেকে যেতে দেবো, শিগগিরই আমাকে পার্সেল কর। ঠিক আছে, যা ভালো করে রান্না কর। তুমি খুব মিষ্টি, খুব সুন্দর করে তুমি গল্প বলো, লিখছে রাজশ্রী চ্যাটার্জি, থ্যাংক ইউ। আচ্ছা, অনিশ শাহ লিখছে কুর্তি ডিটেলসটা কই? কুর্তি ডিটেলসটা হচ্ছে এটা আমাকে পাঠিয়েছে মমিতা পাল, এটা একটা কাস্টমাইজ প্রোডাক্ট, এটা একটা আজরাকের কুর্তি আছে, দেখো ভীষণ সুন্দর ম্যাটেরিয়াল আছে, এখানে বেস লাইন দুটো দেখে নাও কীরকম করা, একটু ডিফারেন্ট করা আছে, আর পুরো আজরাক প্রিন্টে যাচ্ছে, এটা নুডল স্ট্র্যাপ আছে, কিন্তু আমি বেসিক্যালি খুব পছন্দ করি বলে ও এখানে একটা ফ্রিলস অ্যাড করেছে, ঠিক আছে? সো এটা একটা ডিফারেন্ট লুক ক্যারি করছে। এটা হাতাটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল এবং পুরোটাই কাস্টমাইজ, যার যেরকম পছন্দ, স্লিভলেস তো স্লিভলেস, হাফ স্লিভ, ফুল স্লিভ, যে যেরকম চাইবে সে সেরকম ইউজ করতে পারে। এটা একটা ইন দ্য ওয়েস্টার্ন কালেকশন আমরা ভাবছিলাম যে একটা প্রমোট করি, তো সেই জন্য একটু হাতাটা ডিফারেন্ট লুক দেওয়া হয়েছে। এটাও যদি ভালো লাগে তো তোমরা ট্রাই করতে পারো। নুডল স্ট্র্যাপের উপর দেখো সুন্দর করে ফ্রিলস দেওয়া আছে, এটা খুব সুন্দর একটা কিউট একটা লুক ক্রিয়েট করছে আই থিঙ্ক, সো ইউ ক্যান গো ফর দ্যাট। আমি একটুখানি নাম্বারটা বলি, 9775158197। আই রিপিট 9775158197। ওকে, চল এবার হচ্ছে আমি যাই মনশীষের গল্পটাতে। তো মনশীষ ঘোষ আমাকে এই স্টোরিটা পাঠিয়েছে। এই ঘটনাটা বললাম ওরা গেছে কৌশানীতে, এবার কৌশানীতে ওরা ঢুকেছে মোটামুটি বললো বিকেল বিকেল আমরা ঢুকে গেছি। এবার যেখানে ঢুকেছে একটা রুমের মধ্যে, মানে রুমটা বিরাট বড়, ডাবল বেড রুম, একটা খাটে ওরা, ও ঠাকুমা, মা আর ওর হচ্ছে ছোট ভাই শোবে, আর ওরা 2 ভাই আর কাকু আর একটা বেডে শোবে। তো এর আগের কিছু পার্ট আমি স্কিপ করে যাচ্ছি, ডিটেলসে যাওয়ার আমার দরকার নেই, কারণ সেগুলো ইররিলেভেন্ট, গল্পের সাথে তার কোনো প্রয়োজনীয়তা নেই। তো যার জন্য আর ঘরের ডিটেলসেও আমি যাচ্ছি না, শুধু একদিকে একটু বলে দিই, একটা পাশ পুরো ব্যালকনি আছে এবং সেখানে পুরো একটা ওই তোমার উইন্ড প্রুফ গ্লাস দিয়ে পুরোটা কভার আপ করা রয়েছে, ঠিক আছে? দ্যাটস ইট। আর কিছু কার্টেন্স আছে, যে কার্টেন্সগুলো ওরা টেনে দিয়েছিল, দ্যাটস ইট। এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ডিনার করে ওরা শুতে গেছে। তো কাকু শুয়েছে হচ্ছে একদম ওই যেদিকে তোমার উইন্ডোটা আছে ওই উইন্ডোটার দিকে কাকু শুয়েছে,
তারপরে শুয়েছে হচ্ছে ওর আরেকটা ভাই, আর তার পাশে একদম সাইডে রয়েছে মনশিস, আর মাঝখানে গ্যাপ আরেকটা বেডে প্রথমে কাকিমা, তারপরে ওর ছোট ভাই, আর একদম ওইদিকে ভেতরের দিকে শুয়েছে ঠাকুমা। তো এইভাবে ওরা অ্যারেঞ্জ করে দুজনে সেপারেটলি দুটো বেডে ওরা 6 জনে শুয়েছে। এইবার কাকু হঠাৎ করে মানে কাকুর ওই পাশটাতে একটা খসখস খসখস আওয়াজ পাচ্ছে মাঝে, মানে ঘুমিয়ে পড়েছিল সবাই, যেহেতু ভীষণ টায়ার্ড ছিল তো ডেফিনেটলি ওরা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করে মানে মনে হচ্ছে যে একটা আলতো আওয়াজ পাচ্ছে খসখস খসখস করে। তো কাকু বারবার বারবার না উঠছে, উঠে বসছে, দেখছে যে সবাই কিন্তু অঘরে ঘুমোচ্ছে, মানে ভাইরাও সব ঘুমোচ্ছে, ওনার ওয়াইফও ঘুমোচ্ছে, ঠাকুমাও ঘুমোচ্ছে, তো ছেলেরাও ঘুমোচ্ছে, কি মানে প্রবলেমটা হচ্ছে বুঝতে পারছে না। সমানে কাকুর মনে হচ্ছে যে কার্টেনের ওখান থেকে কিছু যেন নড়ছে চড়ছে। তো এবার কাকু কি করেছে, পর্দাটা একটু সরিয়ে না দুপাশটা চেক করলো যে কিছু আছে কিনা, গড়বড় কিছু হচ্ছে কিনা। তো কাকু দেখলো কিচ্ছু নেই, পুরো একদম ফাঁকা খালি। আর ওদের ঘরে একটা আলতো করে আলো জ্বলছিলই, কারণ একদম যখন মানে আলাদা জায়গায় ওরা কোথাও যায় তো ওরা পুরো ঘরটাকে না ঘুটঘুটে অন্ধকার করতে একদম কমফর্টেবল থাকে না, তো বেশ জোরালোই একটা আলো জ্বলছে ঘরের মধ্যে, যার জন্য পুরো পরিষ্কারই ঘরটা দেখতে পাচ্ছে। তো কাকুর বারবারই ওরকম মনে হচ্ছে যে পর্দার পেছন থেকে না খসখস খসখস আওয়াজ আসছে কীরকম একটা, মানে কেউ যদি নড়াচড়া করে বা পর্দার সাথে যদি ঘষা লাগে তাহলে যেরকম হবে ওরকম একটা খসখসে আওয়াজ। তো কাকুর বারবার বারবার এরকম একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে যাচ্ছিল। যাই হোক, আর ভাবলো যে হতে পারে যে অন্য জায়গায় তো আলগা হচ্ছে ঘুমটা, ওই জন্য নানান রকমের ওভার থিঙ্ক করছি, ঠিক আছে আমি শুয়ে পড়ি। কাকু শুয়ে পড়ল। এইবারে মাঝরাতে হঠাৎ করে কাকুর বারবার মনে হচ্ছে কাকুর কমফোর্টারটা বারবার নেমে যাচ্ছে, ঠিক আছে, দুটো কমফোর্টার ছিল, একটা ওরা নিয়েছে একটা এরা নিয়েছে। তো বারবার মনে হচ্ছে কি ওদিক থেকে মানে নিচের দিক থেকে টান পড়ছে টান পড়ছে। তো কাকু একবার না ধরপড় করে উঠে বসলো, উঠে বসে তাকাচ্ছে, দেখছে যে মাঝখানে তো ভাই ঘুমোচ্ছে আর ওই পাশে মনশিস। তো বলছে, দেখলো চেক করে যে ওরা কেউ নড়াচড়া করছে বা ওরা টানছে কিনা। তো দেখলো ওরা দুজনেই একদম অঘরে ঘুমোচ্ছে এবং যেরকম নর্মাল কমফোর্টারটা নিয়ে আছে ওরকমই নিয়ে শুয়ে আছে। তো ওরা তো কেউ নড়ছে চড়ছেও না, তাহলে ওরা যদি না টানে কে টানবে আমার এটা। তো যাই হোক, আবার কাকু ঘুমিয়ে পড়েছে। এবার কাকু শুয়েই ছিল, কাকু হঠাৎ করে না বেশ চিৎকার করে আঁতকে উঠে বসেছে। কাকু নাকি অ্যাট এ গ্লান্স হঠাৎ করে খেয়াল করেছে যে কাকুর ঠিক পায়ের কাছে নিচের দিকে কোনো একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, মানে জাস্ট মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য দেখেছে জিনিসটা, যার জন্য খুব ডিটেল কিছু দেখতে পায়নি বা ডিটেলে বলতে পারছে না, কিন্তু হট করে মনে হলো না একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং যার জন্যই কিন্তু মনে হচ্ছিল কাকুর নিচের দিক থেকে কমফোর্টারটাকে কেউ টানছে। তো কাকিমা উঠে পড়েছে, ঠাম্মা উঠে পড়েছে, যে এত বড় ছেলে চিৎকার করে উঠেছে, কি হয়েছে। কাকিমাকে মানে কাকুকে সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে কি হয়েছে। তো কাকু বলছে এরকম আমার না খুব অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না। তো ঠাকুমাকে গিয়ে বলছে, ও মা আমি এদিকটা শুতে পাচ্ছি না, তুমি বলো না তোমার কাছে কিছু আছে তো একটু কিছু পাটফাট করে দাও বা কিছু, আমি তো ওই পাশটা জানো তো খুব অস্বস্তি বোধ হচ্ছে। তো তখন ঠাকুমা বলে কি, দূর বাবা তুই একটা ভীতু ছেলে, তুই একটা কাজ কর, আমাকে তাহলে ওই পাশটা জানলার দিকটাতে আমাকে দিয়ে দে, আমি ও পাশটাই চলে যাচ্ছি, তুই এসে আমার জায়গাটায় শুয়ে পড়। তো ঠিক আছে, দুজনে জায়গাটা এক্সচেঞ্জ করে নেয়। ঠাকুমা চলে গেল জানলার ধারে, তার পাশে দুই নাতিকে নিয়ে শুয়ে পড়লো, আর এদিকে কাকিমা কাকু আর মাঝখানে ওদের ছোট ভাইটাকে নিয়ে শুয়েছে। এইবারে আবার তো কিছুক্ষণ পর ওরা একটু ঘুমিয়ে পড়েছে বা সকলেরই একটা তন্দ্রাচ্ছন্নতা এসেছে। কাকিমা মানে প্রচন্ড চিৎকার করে উঠে বসেছে। কি হয়েছে, কাকু শুয়েছিল, মাঝখানে ভাই আর তার পাশে কাকিমা কাকুর দিকে মুখ ফিরে শুয়ে আছে। তো কাকিমা যখন শুয়ে আছে, কাকিমার মানে বললাম না একটু তন্দ্রাচ্ছন্নতা ছিল, পুরোপুরি কিন্তু একদম ডিপলি ঘুমিয়ে পড়েনি কাকিমা। তো কাকিমা না কেমন যেন মনে হচ্ছে ঘরটার মধ্যে যেন কারোর একটা হালকা চলাফেরা করার আওয়াজ, এটা অনেকক্ষণ ধরেই সেন্স করতে পারছিল, যে হয় না পায়ে যদি কেউ পা ঘষে ঘষে মাটিতে হাঁটতে তাহলে যেরকম একটা হালকা খসখস খসখস আওয়াজ হবে, ঠিক ওরকম। তো কাকুও কিন্তু বারবার বলছিল যে পর্দার সাথে ঘষা লাগলে বা পা ঘষলে মাটিতে যেরকম একটা খসখসে আওয়াজ হয়, তো ওরকম আওয়াজ হচ্ছিল। তো ওইভাবেই কাকিমাও নাকি ওরকম একটা খসখসে আওয়াজ অনেকক্ষণ ধরে পাচ্ছে। তারপর যখন কাকিমা মানে হঠাৎ করে চোখটা খুলেছে,
পুরো দেখছে যে কাকুর পায়ের কাছে, মানে কাকিমা তো শুয়ে আছে, কাকিমার মুখটা যদি এখানে থাকে তাহলে একদম ডায়াগোনালি কাকুর পায়ের দিকটা দেখতে পাচ্ছে। তো ওইখানে দেখছে কাকুর পায়ের কাছে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে, পুরো একদম তার চুল ছাড়া, পুরো প্লিট করে সুন্দর করে একটা সোভার শাড়ি পরা, এবং সে কাকুর এরকম কমফোর্টারটাকে ধরে না এইরকমভাবে টানছে। তো ওই জিনিসটাই কাকিমা পুরো পরিষ্কার দেখেছে যে কাকুর গায়ের কমফোর্টারটা ওই ভদ্রমহিলা এরকম নিচটাকে ধরে এরকমভাবে টানছে, আর পুরো চুল খোলা এলো করে একদম ওই রকম প্লিট করে করে সুন্দর শাড়ি পরা ভদ্রমহিলা দাঁড়িয়ে ওইভাবে ঝুঁকে পড়ে কমফোর্টারটা টানছে। ওইটা দেখেই কাকিমা চিৎকার করে উঠেছে। তো কাকিমা যেই উঠে বসে, প্রথম কথা হচ্ছে এই ঘরে আর থাকা যাবে না, এক্ষুনি চেক আউট করো। তো কাকু বলছে এখনো তো সকাল হয়নি, কি করে এই রাত দুপুরে চেক আউট করবে? বলছে আমি এত কিচ্ছু জানি না, বাট এখান থেকে চেক আউট করতেই হবে, কারণ আমি এখানে থাকতে পারবো না, অসম্ভব ব্যাপার। বলছে তুমি কি দেখেছো? বলছে তুমি যে একদম ঠিক বলেছো, দুজনেরই এত ভুল কি করে হয়, মানে একদম তুমি যেরকম বললে যে প্রথমে প্রচণ্ড খসখস খসখস আওয়াজ আসছিল, মানে কিছু ঘষছে, পা ঘষছে মাটিতে বা পর্দার সাথে গাটা ঘষছে এরকম। তারপরে আমি হঠাৎ চকিতে যেই চোখটা খুলেছি, দেখছি এই যে তুমি বলছিলে না যে নিচ থেকে কমফোর্টারটাকে মনে হচ্ছে কেউ টেনে নিচ্ছে, তো আমি পরিষ্কার একজন ভদ্রমহিলাকে দেখলাম ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং তোমার কমফোর্টারটা ঝুঁকে পড়ে এরকম চেপে ধরে টানার চেষ্টা করছে। তো কাকু তখন বলছে দেখলে বিশ্বাস হলো তো, আমি বলছি না যে আমি সমানে আওয়াজ পাচ্ছি আর আমার নিচ থেকে কমফোর্টার ধরে কেউ খুব জোরে 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 টানছে। তো কাকিমা বলছে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, চলো আমরা চেক আউট করি। বলছে এখন তো চেক আউট টাইম নয়, আর এত রাত্রেবেলা গাড়ি টাড়িও তো এখন বলা নেই, সব তো ভোরবেলা আসবে। তখন বলে ঠিক আছে তাহলে আমরা অন্তত গিয়ে রিসেপশনে বসে থাকি। তো ওরা আর এক মুহূর্ত ওখানে বিলম্ব না করে যে যার মতন ব্যাগ ট্যাগ নিয়ে সোজা নিজের রিসেপশনে গেছে। গিয়ে এবার কাকিমা তো একটু চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে ওই রুমটার মধ্যে কি আছে, ওই রুমটার মধ্যে কিছু তো আছে, আপনারা বলুন চাই না বলুন, বাট ওই রুমটা কিন্তু আপনারা জানেন যে ওটাতে কিছু প্রবলেম আছে। তো তখন ওরা তো স্বাভাবিকভাবে, এই জন্য আমি হোটেলের গল্প বলতে একটু ডিমোটিভেটেড হয়ে যায়, কারণ বাকি অন্য সব ইনসিডেন্টসের ব্যাকগ্রাউন্ডগুলো আমি জানতে পারি, কিন্তু হোটেলের হলে কি ওরা যেহেতু নিজেদের বিজনেস তো কখনোই ছাড়বে না না, তো বেসিক্যালি ওখানে চট করে কিন্তু গল্প জানা যায় না। তবে আমি নেক্সট যে গল্পটা বলবো হোটেলের ইউটিউব চ্যানেলে, তো সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে জানা গেছে, তো সেটা একটুখানি কমপ্লিট, মানে এটা বেশ ফুলফিলমেন্ট আছে ব্যাপারটার মধ্যে। বাট এইটা ওই রকমই আধ খাপছাড়ার জায়গাতেই শেষ করতে হবে, কেননা কি ছিল ওই হোটেলের রুমটাতে, কি হয়েছিল, হতে পারে কেউ কখনো সুইসাইড করেছিল বা কিছু হয়েছে। এবং পরে ওরা যখন ওখান থেকে ফিরে আসে, কাকিমা ফিরে এসেই কাকুকে, মানে ঠাকুমা বলেছিল যে এটার একটা কোনো খারাপ দৃষ্টি কিন্তু আমার ছেলের দিকে পড়েছে, তুমি কিন্তু ঝাড়িয়ে নেবে। তো কাকিমা সঙ্গে সঙ্গে কাকুকে নিয়ে যায় একটা মন্দিরে এবং ওরা সবাই ঝাড়িয়ে নেয়, মানে 3 ছেলেকে এবং কাকুকেও ঝাড়িয়ে নিয়েছিল। তো ওখানে যখন ঝাড়াতে যায় তখন পুরোহিত বলেছিলেন যে জিনিসটার অশুভ দৃষ্টি আপনার ওপর পড়েছে, খুব ভালো করেছেন আপনারা এখানে এসছেন, আমি সকলকে একটা দেহ কবজ দিয়ে দিচ্ছি, দেহবন্ধন করে দিচ্ছি। আপনারা যে আর ওখানে স্টে করেননি, একটা এটা ভালো ব্যাপার, সেই জিনিসটা কিন্তু আপনার সাথে এসছে। হ্যাঁ, এবং আপনাদের বাড়িতে যেহেতু প্রতিষ্ঠা করা জগন্নাথ আছে, রেগুলার যেহেতু নিত্য পুজো হয় জগন্নাথ দেবের, সেই জন্য জিনিসটা ভেতরে প্রবেশ করতে পারেনি। কিন্তু বাইরে যেহেতু কাকুকে বেরোতেই হয় কাজের সূত্রে, তো বাইরে কোনো ক্ষতি কিন্তু ওনার হয়ে যেতেই পারতো। তো এটা খুব ভালো করলেন, ওর দেহ বন্ধটা করে দিলেন, কারণ দৃষ্টিটা কিন্তু এখনো ওনার উপর থেকে সম্পূর্ণভাবে কাটেনি, তাবিজটা কিন্তু খুলবেন না। তো তারপর থেকে কাকু ওই তাবিজটা আপাতত পড়েই আছে, আর বাকিরাও পড়েই আছে। তো একটা খুব ভয়ঙ্কর ইনসিডেন্ট। এবার দুজনের তো একই রকমের, আমি যদি ধরেও নিই যে এটা পুরোটা ইলিউশন বা এটা পুরোটাই মনের ভুল, কিন্তু দুটো মানুষের একই রকমের মতিভ্রম হবে, একই রকমের জিনিস দুজনে দেখবে, এটা কখনো হতে পারে? তো এখন যে মানবে মানবে, না মানবে তো না মানবে। ওকে, কি দারুণ করে বললে লিখছে মমলুন। ওকে, অমৃতা লিখছে খুব ভয়ের গল্প শুনলাম। বেশ, তাহলে আশা করি তোমাদের আজকের ইনসিডেন্টসগুলো এখানে ভালো লেগেছে। এরপর তোমাদেরকে যেটা শোনাতে যাচ্ছি, আমি তো একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই ইনসিডেন্টটা তোমরা মানে শুনে প্রত্যেকে পুরো হয়ে যাবে, ভাববে যে এইটাও একটা ঘটনা হতে পারে, এটাও এইরকমও ঘটনা ঘটতে পারে। একদম একটা অন্য ঘরানার গল্প বলবো আমার চ্যানেল শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগসে। তো তোমরা চলো ওখানে ইউটিউবে, তোমাদের সাথে প্রচুর আড্ডা, গল্প, মজা তো থাকছেই, তার সাথে প্রচুর গল্পও আমি বলবো। আজকে একটা সাই বাবার গল্প বলবো, ছোট্ট একটা গল্প, কিন্তু সাই বাবারও একটা ঘটনা বলবো।
সাই বাবার একটা ঘটনা বলবো, ওই ঘটনাটা বলবো, আর তারপর যদি সময় হয় তাহলে হোটেলের ঘটনাটা বলবো, না হলে ওটা নেক্সট ডের জন্য থাকবে, ঠিক আছে। আবার ড্রেস ডিটেলসটা দেবো। কে লিখছে? পাখি দাস। পাখি, এই ড্রেসটা এটা একটা নর্মাল কুর্তি, এটা একটা নর্মাল আজরকের কুর্তি, শুধুমাত্র ডিফারেন্স আছে হচ্ছে এইটা হচ্ছে নুডল স্ট্র্যাপ, যেটা হয় নুডল স্ট্র্যাপের ওপরে এখানে কতগুলো ফ্রিলস বসানো আছে, ঠিক আছে। এটা একটা বুটিক কালেকশন এবং এটা বন্ধুত্ব বুটিক থেকে আমাকে মৌমিতা পল পাঠিয়েছে। এটা কমপ্লিটলি কাস্টমাইজড প্রোডাক্ট। তোমরা যদি চাও তোমরা এটা স্লিভসটা বা কাটটা, ফ্রন্ট কাট, ব্যাক কাট সব কিছুই তোমরা নিজেদের মনের মতন করে করে নিতে পারো। এইরকম প্রচুর কালেকশন রয়েছে, তোমরা দেখে নিতে পারো ওর কাছে। একদম পিওর কটনে যাচ্ছে, দেখতে পাচ্ছ এটার বর্ডার লাইনগুলো একটু ডিফারেন্ট করা রয়েছে। আর ফ্রিলসটা আমি যেহেতু নিজে এটা খুব পছন্দ করি সেই জন্য ওর আমাকে পাঠানো, বাট তোমরা চাইলে এটাকে হাফ স্লিভ, ফুল স্লিভ যেরকম ইচ্ছে সেরকম করে নিতে পারবে। দিস ইজ ওয়ান্ডারফুল। 9775158197 নাম্বারে ওকে যোগাযোগ করো, একটু সময় দাও, ও বানিয়ে দেবে। 9775158197। আর একটাও জিনিস দেখিয়েছি, সেটা যারা পরে জয়েন করেছো চট করে দেখে নাও। একটা কাঁথা স্টিচের অসম্ভব সুন্দর শাড়ি। এই শাড়িটার আচ্ছা এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 699 আর শাড়িটার প্রাইস যাচ্ছে হচ্ছে 799। যারা একটু অল্প বাজেট আছে কিন্তু কাঁথা স্টিচ পরার ভীষণ ইচ্ছা আছে তাদের জন্য একদম পারফেক্ট একটা চয়েস। প্রচুর কালার অপশন আছে, জাস্ট একবার মৌমিতার কাছে কালার্সগুলো দেখে নাও। খুব ভালো কোয়ালিটি, আমি বলবো না একদমই বাজে কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি। তবে অবশ্যই 5000 বা 10,000-এর মতো সিল্ক ম্যাটেরিয়াল নয়, সেটা এক্সপেক্ট আমরা করতেও পারি না 799, রাইট। সো কিন্তু স্টিচ ওয়ার্কটা অসাধারণ। যারা হালকা বাজেটের মধ্যে অল্প কিছুটা, আর ওয়ার্কও খুব হেভি নয়, আঁচলের পোর্শন এটা পুরো ফুল বডি যাচ্ছে, এরকম ছোট ছোট কাজ রয়েছে, ঠিক আছে। সো খুব সুন্দর শাড়িটা। যদি কেউ মনে করো রেগুলার ওয়্যারের জন্য তোমাদের কাঁথা স্টিচের ফ্যাসিনেশন আছে কিন্তু বাজেট অতটা নেই, তো এটার জন্য ডেফিনেটলি তোমরা ওকে যোগাযোগ করো। 9775158197 এটা ওর নাম্বার আছে, তো যাও আর যোগাযোগ করে নাও। এবার চলো তোমাদের সবাইকে নিয়ে যাই আমি আমার নিজের চ্যানেলে, যেটা হচ্ছে শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস। আর তাছাড়া এই যে এপিসোডটা হলো সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে সত্যি ভূতের গল্প ইউটিউব চ্যানেলে। তো তোমরা চাইলে সত্যি ভূতের গল্প ইউটিউব চ্যানেল, ওটা আমার ফার্স্ট চ্যানেল, তো সেটাও তোমরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারো, কারণ সেখানেও কিন্তু আমি ছাড়াও বাকি প্রচুর মানুষ গল্প করে, অনেকে নতুন জয়েন করেছে আজকে দেখছি। স্টোরি বলা কি শেষ দিদি? একদম আজকে মানে স্টোরি বলা শেষ বলতে এখানে শেষ, ফেসবুকে শেষ। এবার তুমি আমাকে ইউটিউবে জয়েন করতে পারো। ইউটিউবে আমি এখন যাব আমার শ্রেয়া সেনগুপ্ত আচার্য ব্লগস ওই চ্যানেলটাতে, বাট আপাতত স্টোরি বলাটা এখানেই শেষ। এখানে 3টে স্টোরি বলেছি, পরে শুনে নিও। দিদি শাড়িটা রাখিতে পরো, খুব সুন্দর লাগছে। আমি ডেফিনেটলি পরে যদি সময় পেয়ে যাই এর মধ্যে তো ডিসপ্লে করবো, হ্যাঁ। আচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ডিয়ার সুস্মিতা রয় লিখছে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। অনেক ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি এখান থেকে তাহলে ক্রস করছি, ওখানে জয়েন করি।